কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। খুব বেশি দিন আগের কথা নয়, এই তো মাস ছয়েক আগেও একজন সালমান এফ রহমান বিলাসী জীবনযাপন করতেন। পোশাকে আশাকে চালচলনে একজন রাজার থেকে কোনো অংশে কম ছিল না সে। আশেপাশে কয়েকজন সিকিউরিটি গার্ডের পাশাপাশি সেবা যত্নের জন্য ঘরের স্ত্রী, ঘরের বাইরে ছিল বান্ধবী। অথচ সেই সালমান ওরফে দরবেশকে নিয়তি এখন কোথায় দাঁড় করিয়েছে ভাবতে পারেন? সেবা যত্ন দূরে থাক, কারাগারে দরবেশ এখন ঠিকমতো খাবারই পান না। সব মিলিয়ে কারাগারে কেমন আছে সে ও তার সাঙ্গপাঙ্গরা, বিস্তারিত থাকছে রূপসী বাংলার এই পর্বে। সালমান এফ রহমান ওরফে দরবেশ সালমান একজন সাবেক এমপি ও মাস ছয়েক আগেও হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিল। 2017 সালের মার্চে চীন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবালে প্রকাশিত বিশ্বের 2257 জন ধনী ব্যক্তির তালিকায় তার অবস্থান ছিল 685তম। সালমান বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। এত কিছুর আড়ালে সে ছিল ভয়ঙ্কর এক দুর্নীতিবাজ লোক, যে কিনা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তাই তো 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সে গ্রেফতার হয়েছে। হাসিনা পলায়নের পর কিছুদিন আত্মগোপনে ছিল। 13 অগাস্ট নদীপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাটে পুলিশের হাতে ধরা পড়ে। পলায়নকালে দাড়ি গোঁফ কেটে নিজের পরিবর্তন আনে সে। কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। এ হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তারপর একের পর এক মামলা হতে থাকে। বর্তমানে সে কারাগারে আছে। নানান সময়ে নানান মামলায় তাকে আদালতে হাজির হতে দেখা যায়। তাতে তাকে বেশ সুস্থ সবলই মনে হয়। কারাগারে সে জামাই আদর পাচ্ছে বলেই ধারণা অনেকের। বিপরীতে সে নিজেকে অসহায় ও ভুক্তভোগী দাবি করেছে। সম্প্রতি একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময়ে খাবার দেয় না, রাতের খাবার বিকেল 4টায় দেয়। এছাড়া ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই। আমি ফ্লোরে ঘুমাই। তার এমন বয়ান যদিও বিশ্বাস করা কঠিন, তবে ঘটনার সত্যি ভেবেই খুশির জোয়ারে ভাসছে দেশবাসী। একটা সময় আলেমোলামাদের এভাবে ফ্লোরে ফেলে রাখত হাসিনা সরকার, অনেককে তো ফাঁসিই দিয়েছে। নেটিজেনদের দাবি ওসব জুলুমের ফলই এখন পাচ্ছে হাসিনার দোসররা। তবে ফ্লোরে ঘুমালেও সে ষড়যন্ত্র বন্ধ করেনি। কারাগারে থেকে সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছে বলে জানা গেছে। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সালমান এফ রহমান, জোনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ ও পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। আমরা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। শুনানি শুরু হওয়ার আগে জোনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষর নিয়েছি শুধু। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন। এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন। তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না। তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয়, এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি। এরই মধ্যে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোন্তাজা ও মুকুল সহ আরও কয়েকজন হাজির হন। মোন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করছে? সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে।
10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুনেছি 2 জন মারাও গেছে। এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন। তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান মুকুল বলেন, উনি বলেছিলেন বেক্সিমকোর 40,000 শ্রমিকের কাজ বন্ধ, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। তিনি বলছিলেন, আমার কোম্পানি বন্ধ করলে আমি করব, সরকার কেন করবে? এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন, এ সময় আমি ছিলাম না। বিএনপি হচ্ছে বিষবৃক্ষ, যে বিষবৃক্ষ অশান্তি উৎপাদন পুনরুৎপাদন করে। এরপর হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় মেননকে তার এক আইনজীবী জানান, হাইকোর্টে আপনার 4টি মামলায় জামিন চাওয়া হয়েছে, কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে। এরপর মেনন আইনজীবীকে বলেন, আপনারা হাইকোর্টে গেছেন কেন? এরপর মেনন আরও বলেন, আমার তো 17-18টা মামলা হয়ে গেছে মনে হয়। তখন আইনজীবীরা মেননকে জানান, 21টা মামলা স্যার। তখনই মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু রসিকতা করে বলেন, আমার তো 40টা পার হয়েছে, আমার নামে 80টা না হলে হয় নাকি? পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন, পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না। তখন এক আইনজীবী উত্তরে বলেন, সব কন্ট্রোল করা হচ্ছে স্যার। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, এর আগে দীপুমণিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্তও করা হচ্ছে। পলকের টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না। আইনজীবীরা আসামিদের ওকালতনামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে, এগুলো তো ঠেকানো যায় না। আসামি আইনজীবীরা সবাই তো রাজনীতিক, তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয়। ঘটনা কেবল এমপি মন্ত্রী অবধি সীমাবদ্ধ নয়। স্বামী সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান বলে আদালতে আকুতি জানিয়েছেন 71 টিভির প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। মিরপুর থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিতে আদালতকে এসব কথা বলেন তিনি বলেন, আমার ছোট্ট শিশু সন্তান আছে, আমি আর আমার স্বামী দুজনই কারাগারে, 6 মাস হয়ে গেছে, আমাকে জামিন দিন, আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই। তবে আদালত তাদের কথা না শুনে জামিন নামঞ্জুর করেন। সুপ্রিয় দর্শক, মাত্র 6 মাসেই এরা হয়রান হয়ে যাচ্ছে, অথচ তারা কত নিরপরাধ মানুষকে 16 বছর কারাগারে আটকে রেখেছিল। তাই তাদের জামিন দেওয়া কি ঠিক হবে, নাকি আজীবন কারাগারে রাখা উচিত? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।